আসসালামু আলাইকুম। শুরু করছে অবরুদ্ধ নিষিদ্ধ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 57। রাত 9টার দিকে ঘুম ছাড়ল জয়ের। বাইরে মহিলাদের কোলাহল। আগামী দিনে একটা বিরাট আয়োজন পাটোয়ারি বাড়িতে। রসুন পেঁয়াজ কাটাকুটো এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে। অন্তু ঘরে ঢুকলো। বাচ্চাদের পানি খাইয়েছে, টুকটাক শুকনো খাবার দিয়েছে। কিন্তু কিভাবে ওদের বের করা যায়? চতুর দুর্বৃত্তের মতো দুই ভাইয়ের চোখ, তা ফাঁকি দেবার উপায় খুঁজে পায়নি সে। ঘড়ির কাঁটা রাত 10টার দিকে। জয় বরাবরের মতো উপুর হয়ে শুয়েছিল, হাতে মোটা চুরুট, ধোঁয়ার গন্ধে ঘর জুড়ে। জয় জিজ্ঞেস করল, দুধে কি মাল মিশিয়েছিলে ঘরওয়ালি? মাথা ঝিমঝিম করতেছে এখনো। ক্লোজেপাম ড্রাগস অল্প পরিমাণে দিয়েছি, কিছুক্ষণ শুয়ে থাকুন, রেশ কেটে যাবে। তোমার ভয় লাগলো না কথাটা স্বীকার করতে? প্রশ্নই ওঠে না। আমি নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত, হোক সেটা ভালো অথবা খারাপ। দ্বিমুখিতা আগে একদমই ছিল না আমার মাঝে। জয় সন্তুষ্ট হাসে। তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল, তবু তারা পরস্পরের বিপরীতে রক্তপিপাসু একে অপরের। এটা কি নিয়তি অথবা অন্য কিছু? অপ্রকৃতস্থর মতো জোরে করে হেসে উঠল জয়। দুশ্মনী হো তো এসি ইয়া। তোমার আমার এই ইকুয়েশন দুনিয়ার ইতিহাসে প্রথম না, যেখানে সব বুঝে শুনে বলতে পারেন, আর এটা অনস্বীকার্য। অতিমাত্র জানু আপনি, অথচ এত সব অসাধারণ বুদ্ধিমত্তা কুপথে ব্যয় করে ফেললেন। সেক্ষেত্রে এখানে আমিও জানি, আপনি তা জানেন। আপনিও জানেন, তা আমি জানি। সেটা আমরা দুজনই জানি। আমি আপনি সেটাও জানি। কথাটা কার মতো যেন বললে? কার মতো? জয় চুপ থেকে বলল, বড় ঘরে ছিলে কতক্ষণ? দরকার যতক্ষণ। আপনি শুয়ে থাকুন, বাইরে কাজ আছে। জড়ানো কণ্ঠে জয় গান ধরল। সুহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার লাগাইলাম আড়া নিন্দার বাতাসে গো নিন্দারও বাতাসে। সাধেরও পীড়িতের ঘর হয় না যেন নড়বড়, তাই ধৈর্যের রাখলাম একটু ঝাল। ও মন রে, সুখেতে রব চিরকাল। ও মন, ও হে, সুখেতে রব চিরকাল। গতরাত 1টার দিকে হামজা ও জয় বের হলো বাড়ি থেকে। রাস্তাঘাট নিস্তব্ধ প্রায়। লোকজন না থাকলে বের হওয়াটা ভালো, নয়তো ঘিরে ধরে সবাই। জয় চুপচাপ হাঁটছে, কথা বলছে না কোনো। হামজা পকেট থেকে ছোট্ট একটা হিপ ফ্লেক্স বের করে দুটো চুমুক দিল। জয় বলল, কি ব্যাপার ভাউ, মাল খাচ্ছ কেন? রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না। আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না, অভ্যাসের খেলাপ হবে। তুমি শুধু বাড়ির সামনে অব্দি যাবে, ভেতরে যাব আমি। তুই বাইরে থাকবি। জয় ঘাড় নাড়ল। উহু, খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি। মানুষের রুহুর একটা ইজ্জত আছে, ও একটা মাতালের হাতে দেহ ছাড়বে কেন? জয়ের কথায় হামজা হেসে ফেলে কোমরে একটা লাথি মারল। তাতে পা ফসকায় জয়ের। হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো, তুলল না জয়কে, বলল, উঠ, উঠে দাঁড়া। এভাবেই গড়েছে হামজা জয়কে। পড়ে গেলে টেনে তোলেনি কখনো, ছেড়ে দিয়েছে। এরপর বলেছে, নিজ শক্তিতে উঠে দাঁড়াতো জয়। কামন, গেট আপ, বি স্ট্রং ইন ইউর ওন স্ট্রেংথ। ইউ অনলি নিড ইউর সেলফ, ফাকিং নো ওয়ান ইলস, ইভেন ইনক্লুডেড মি। জয় রক্তাক্ত হাত নিয়ে জেদে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বারবার পড়ে যেত, তবু শেষ অবধিও হামজা হাত বাড়ায়নি কখনো। জয় যখন নিজে উঠে দাঁড়িয়েছে তখন জাপটে ধরেছে জয়কে, তার আগে নয়। আজও তাই করল, অথচ আজ আর চেষ্টা একবারের বেশি নয়। এক ঝাড়াতে সোজা উঠে দাঁড়ায় জয়, মেরুদণ্ড সোজা করে। পুলের লাইট কোথাও কোথাও নষ্ট, সেসব জায়গা অন্ধকার, ফাঁকা রাস্তা। কুকুরগুলো জোট পাকিয়েছে। জয়কে অন্ধকারে দেখেও চিনতে ভুল হয় না ওদের। পিছু নিল, ঠিক যেন সৈন্যবাহিনী দুই ভাইয়ের পিছে পিছে নিরাপত্তা দিতে এগিয়ে চলেছে। হামজা জিজ্ঞেস করল, মাঝারের বডিটা কোথায় ফেলেছিস? পুরনো গোরস্থানের ধারে পচা পুকুরের পানিতে। হামজা শান্ত চোখে চাইল, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোক এখনো জানেই না যে মাঝার উপরে পৌঁছে গেছে? হামজার মুঠোতে পেঁচানো গামছাটা নিয়ে জয় মুখে জড়াতে জড়াতে বলল, আশা করা যায় বডি পচে পানির সাথে মিশে যাবে, তবু খবর পাবে না।
বডি পাবে না, খবর কেমনে? তাছাড়া ওর বাপ জানে তরুকে মেরে ও পলাশের সাথে আন্ডারগ্রাউন্ড হয়েছে। খোঁজও করছে না, কাউকে করতেও দিচ্ছে না। খোঁজ করতে বলার আগে সেও নিখোঁজ হয়ে যাবে ভাউ। তোমার একটু দুঃখিত হওয়া উচিত। হাজার হোক চাচা শ্বশুর। হামজা দুঃখিত গলায় বলল, দুঃখিতই তো আমি, খুব দুঃখিত। নিজের হাতে খাতির করতে পারছি না। এর চেয়ে বড় বড় দুঃখ কি হতে পারে? হাজার হোক চাচা শ্বশুর, ওনার ভাইয়ের মেয়ে আমার বউ। আমার হাতে ওনার রক্ত লাগবে, এটা অধর্ম হয়ে যাবে। অধর্ম আমার স্বভাবে নেই। আমারও। জয় কথাটা উচ্চারণ করতেই দুই ভাই অট্টহাসিতে ফেটে পড়ল। উন্মাদের মতো হাসল দুজন। গায়ে কাটা দেয়া সেই নির্জন রাস্তায় ওদের অপ্রকৃতস্থ হাসির ঝনঝনে আওয়াজ ভৌতিক লাগলো শুনতে। মাঝহাটের বাড়ির প্রাচীরে দাঁড়িয়ে আছে একদম রাস্তার সাথে। পাশেরটা হামজার শ্বশুর বাড়ি। ওরা দুই ভাই বাড়ির পেছনে গেল। জয় লুঙ্গিতে কাঁচা মেরে প্রাচীর টপকালো। হামজা পেছনের আশপাশ দেখে বাড়ির সামনে রাস্তায় দাঁড়ালো। মাঝারদের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে। টের পেল না হামজা। দূরের পোল থেকে সামান্য আলো আসছে। সে ফাঁকা রাস্তায় পায়চারি শুরু করলো। চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য। বাড়ির ভেতরে ঢোকার কোনো পথ খোলা নেই। জয় নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রতিটা জানালায় কয়েকটা করে ঢিল ছুঁড়ে মারল। ঝন্টু সাহেব মাল খেয়ে মাতাল, তবু বকবক করতে করতে বেরিয়ে এলেন। জয় তখন বাড়ির পেছনের দিকের জানালায় ঢিল মারল। ঝন্টু সাহেব সেদিকে গেলে জয় সামনের খোলা পথ দিয়ে বসার ঘরে ঢুকে সোফাতে বসলো আরাম করে। দোতলার সিঁড়ি পেঁচানো এ বাড়ির। ঝন্টু সাহেব বকতে বকতে ফিরে এলেন কাউকে না পেয়ে। জয়কে দেখতে পা ফসকে পড়ে যাবার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন। জয় হাসল। আরে কাকা, আস্তে ধীরে আসেন, এই বয়সে দৌড়ঝাঁপ খারাপ। ঝন্টু ডুক গিললেন। জয়, তুমি এত রাত্রিরে? কি ব্যাপার, কি হয়েছে? রাতে ঘুম হয় না কাকা, রোডে রোডে ঘুরি। আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আত্মীয় মানুষ আপনি, দেখা না করে গেলে রাগ টাগ করবেন, মনে কষ্ট পাবেন। বসেন, দুটো দুঃখের কথা কই। জয় আলো জ্বালায়নি। আধো অন্ধকার বসার ঘরটা। চোখ দুটো লাল ওনার, দেখেই বোঝা যাচ্ছিল মাথা টাল খাচ্ছে। তবু বসলেন। জয় সোফার ওপর থেকে ল্যাপটপ টেবিলে রেখে ঘুরিয়ে দিয়ে বলল, আনলক করেন কাকা, মুভি টুভি দেখি দুই চাচা ভাতিজা বসে বসে। ভালো নয় যেটা কাকা। ঝন্টু সাহেব বুঝতে পারছিলেন না কিছু। ভয়ে ওনার দম পড়ছে না ঠিক মতো। জয় একটা পেন ড্রাইভ কানেক্ট করলো ল্যাপটপে। এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপটা রেখে খুব আয়েশ করে বসলো জয়। তার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে। ঠিক যেমন ছোট শিশুরা নতুন খেলনা পেলে উৎসাহিত হয় তেমন। ভিকটিমের চোখে তীব্র ভয় না দেখলে জয় মারার জোশটা পায় না। ঝন্টু সাহেবের ঘেমে যাওয়া ছটফটে চেহারাটা দেখে যা শান্তি লাগছিল জয়ের, সেটুকু চোখ বুঝে প্রসন্ন হেসে শোষণ করলো নিজের মাঝে সে। স্ক্রিনে ভিডিও চালু হয়ে গেছে। মাটির ওপর একটা ইটের খণ্ড পড়েছিল। জয় সেটাকে তাকে রেখে মাঝারের মুখটা থুবড়ে ফেলল সেটার উপর, যেমন বাস্কেটে বল ঢুকায় প্লেয়াররা। মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝারের। নির্জন একটা জঙ্গলি জায়গা, দিনেও বোধ হয় লোক যায় না। মাঝার রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আঁকড়ে ধরল। মারিস না আমায়, আমি কিছু করি নাই। পলাশ করছে যা করছে, আমি কিচ্ছু করি নাই। দরদর করে রক্ত পড়ছে মুখ দিয়ে। জয় আরাম করে বসলো সামনে মাঝারের। মুচকি হেসে নরম করে বলল, ধুর, করলেই বা কি? দোষের তো কিছু না। ওভাবে বলিস কেন পাগল, স্বাভাবিক হ। মাঝার বিস্ফোরিত চোখে চেয়ে রইল। জয় কাঁধ চাপড়ে জিজ্ঞেস করল, পলাশ কোথায় রে? আমি জানি না জয়, বিশ্বাস কর। করলাম, তবু আবার জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে, করি। পলাশ কোথায় রে মাঝার? শান্ত শীতল মহান নমনীয় জয়ের মুখ, একটু রাগ নেই ওখানে, আর না উগ্রতা। মুচকি হাসছে চোখ দুটো, চোখে কি যেন। মাঝারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে। মাঝারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে, সেটা খাওয়ার আগে মানুষ যেমন খুশি খুশি থাকে, জয়ের মুখভঙ্গিমা ওরকম। বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। বলল, তাহলে ছেড়ে দিবি আমায়? হ্যাঁ, ওর খোঁজ দেয়া মাত্র মুক্ত করে দেব। মাঝার পলাশের সম্ভাব্য ঠিকানাটা বলল কোনো মতো। ভিডিওর এ পর্যায়ে জয় হাততালি দিয়ে উঠল।
চমৎকার ভিডিওগ্রাফি না কাকা? কবিরের করা। ছেলেটা এত ভালো ক্যামেরাম্যান। ওর এক বোতল ব্র্যান্ডি পাওয়া রইল আমার কাছে। আপনার ভালো লাগছে কাকা ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ। বাচ্চাদের মতো পা দুলিয়ে হাতে তালি দিল জয়। ঝন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে জয়ের পা দুটো চেপে ধরবে। জয় তাড়া দিল, ধ্যাত, মনোযোগ দেন কাকা ভিডিওতে। আপনার জন্য আবার পেছাতে হবে ভিডিও। ঝন্টু সাহেব তাকাতে চাচ্ছিলেন না। ছেলেকে এক জ্যান্ত রক্তখেকো পিশাচের সামনে দেখতে বাবাদের ভালো লাগে না। জয় উঠে দাঁড়িয়ে জোর করে ওনার কপালের দুপাশে ধরে ভিডিওর দিকে মুখ ঘুরিয়ে রাখল। চোখ যাতে বুঝতে না পারে তাই দুই চোখের পাতা টেনে আঙুল চেপে ধরে রাখল। কবির ক্যামেরা কোথাও রেখে মাঝারকে টান করে শুয়ে পা দুটো চেপে ধরে আছে। জয় মাঝারের দুহাতের উপর দুই পা প্রসারিত করে চেপে দাঁড়িয়েছিল। এবার এক হাত ঝেড়ে বসল। পকেট থেকে একটা রুমাল বের করে সবটা গুজে রুমাল সমী গালটা বোধহয় ফেরে গেল মাঝারের। এরপর খ্যাচ করে একটা শব্দ, বাম হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেল, অথচ কোনো আওয়াজ হলো না। বাম হাতটা কাটার পর কয়েকটা শিরা উপশিরার সাথে ঝুলেছিল। জয় পা দিয়ে চেপে ধরে হ্যাচকা একটা টান মারল, ছিঁড়ে এলো হাতটা। বাঁধের ফটো দিয়ে ঝুটে আসা পানির মতো রক্তগুলো জয়ের সাদা লুঙ্গি ভেজাচ্ছিল। মাঝারের চোখে যেন রক্ত উঠে গেছে, মৃত্যুসম যন্ত্রণা, অথচ চিৎকার করার উপায় নেই। জয় সামান্য হাসল। ক্ষমা করিস মাঝার, তোরকে কথা দিয়েছি তো, নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে। তোকে কথা দিয়েছি, মুক্তি করে দেব, কথা রাখছি। একটা কাচের শিশির মুখ খুলতে খুলতে আপন মনেই বিড়বিড় করল, জীবনে মেলা পাপ করছি, কিন্তু রেপ করি নাই। করাটা বিষয় না, কিন্তু আমার প্যানিক আছে, তাই এই পাপটা আমার হাত থেকে বেঁচে গেছে। মামাকে মোরসালিন আর আমার ঘরের শালি মিলে মারছে, আমি কিছুই মনে করি নাই, কিছু বলিও নি এর বদলতে ওদের। বলবো কেন? মামা তো আসলেই কাজটা ভালো করেছিল না, খারাপ কাজ একটা, তাই না বল? মাছারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের উপর একটু একটু করে রয়ে এসে ঢালল। আগুনের ছোঁয়ায় পলিথিন যেমন ঝলসে গলে টপ টপ করে পড়ে, ঠিক তেমন মাছারের বিশেষ মাংসপিণ্ডটুকু গলে গলে পড়ে গেল। আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোনো অ্যাসিড অথবা সেরকমই কোনো কেমিক্যালই হবে। এবং এরপর জয় খুব যত্নে দুই পা কাটল মাঝারের, খুব দক্ষ কষায়ের মতো। কবিরের বমি পেয়ে যাচ্ছিল, পেটে পাক গলিয়ে আসছিল, কেমন মাথা ঝিমঝিমে অবস্থা। সে কখনো মর্গে মৃতদেহ কাটাও দেখেনি। আজ আজ জীবিত দেহের ব্যবচ্ছেদ দেখতে হলো জয়ের বদৌলতে। কেমন মাথা ঝিমঝিমে অবস্থা, সে কখনো মর্গে মৃতদেহ কাটাও দেখেনি। আজ জীবিত দেহের ব্যবচ্ছেদ দেখতে হলো জয়ের বদৌলতে। মাঝারের দেহটা ততক্ষণে হয়ে এসেছে, রাত 3টা পেরিয়ে গেছে। মাথাটা কেটে নিয়ে দেহটা একটু দূরে পুকুরে ফেলে এসে মাথাটাকে বস্তায় ভরে নিল জয়। আফসোসে মুখ ছোট হয়ে এসেছিল জয়ের। শুধু মনে হচ্ছিল মাঝার বোধ হয় সুখে মরে গেছে, খুব তাড়াতাড়ি যেন। রাগ হচ্ছিল এখন জয়ের। তবু আর কি করার, মানুষের জীবন একটাই, আর তো সম্ভব না মাঝারকে আবার তুলে মারা। যথাসম্ভব প্রমাণ লুকিয়ে মূল গোরস্থানের দিকে চলল। ভিডিও শেষ। ঝন্টু সাহেবকে দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে ওনার। জয় প্যানড্রাইভ খুলে পকেটে রেখে সুন্দর হাসল। ভালো লেগেছে তো কাকা? স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি। ঝন্টু সাহেবকে মারতে খুব একটা খাটুনি করল না জয়। কেউ নেমে আসলো না এতক্ষণেও। বাসায় লোক থাকে না। মাঝারের মা শ্বাসকষ্টের রোগী, ইনহেলার টেনে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েন। আর কেউ নেই বাসায়। জয় সোফার কুশন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে গলাটা কাটল। এভাবেই তরুর গলা কাটা হয়েছিল। জয়ের ধারণা কাজটা তরুর বেহুশির সময়ে করা। খুব নিখুঁত সরল রেখায় কাটা হয়েছিল, একটুও এদিক ওদিক হয়েছিল না। জয় চেষ্টা করল পলাশকে ফলো করতে, কিন্তু হলো না। ঝন্টু সাহেব খুব ছটফট করছিলেন, এঁকে বেঁকে গেল। কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণে ব্লেড বেশি গেঁথে গিয়ে ভেতরের শ্বাসনালী অবধি কেটে ফেলল। জয় বেরিয়ে এলো আস্তে করে। তখনও গলাকাটা মুরগির মতো হাত পা আঁচড়াচ্ছেন ঝন্টু সাহেব।
রুহু বের হতে একটু সময় লাগবে। দেহের রক্ত সবটুকু বের হওয়া অবধি ছটফট করবেন তিনি মৃত্যু যন্ত্রণায়। জয়ের খুব ইচ্ছে করছিল দাঁড়িয়ে থেকে তৃপ্তিদায়ক দৃশ্যটা দেখার, কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না। বাড়ির পেছনের প্রাচীর টপকে বেরিয়ে এলো। লুঙ্গি তো লুঙ্গিতে চিরচিরি রক্তের ছিটে এসে লেগেছে। লুঙ্গিতে ফের কাঁচা মেরে গলার গামছাটা দিয়ে লুঙ্গির মতো বাঁধল কোমরে। সাবধানতার মার নেই। পলাশ জেলাতেই আছে, ওকে কোনোভাবেই পুলিশের হাতে পড়তে দেওয়া যাবে না। পুলিশের কাছে অর্ডার আছে পলাশকে পাওয়া মাত্র ক্রস ফায়ারে দেবার, তা হতে দেওয়া যায় না। জ্বর একটু কমলেই পলাশকে পুলিশের হাত থেকে বাঁচাতে বেরিয়ে যেতে হবে। রাত 1:30টার দিকে অন্তু ঘরে এলো। জয় উপুর হয়ে শুয়ে আছে। ফিরে তাকালো না খাটের হেডবোর্ডের ওপর রাখা মদের বোতলের নখ বেজাতে বেজাতে ষষ্ঠ সিগারেটটায় টান দিল। দরজা আটকানোর শব্দেও ফিরে তাকালো না। অন্তু আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসলো জয়ের পাশে। কিছুক্ষণ চুপচাপ উগ্র উদাস পুরুষটিকে পরখ করে অদ্ভুত স্বরে বলল, মায়ার মানুষ ফাঁকি দিলে খুব ভেতরে পড়ে যায় আমির। জয় তাকালো, লাল হয়ে থাকা চোখের অদ্ভুত দৃষ্টি। চিত হয়ে পাশ ফিরল। অন্তু বলল, আমার বাপটাও তরুর মতো ফাঁকিবাজ ছিল জানেন। সব আগুন নিজেরা শুষে আমাদের শীতলতা দিতে জীবনে আসে এইসব ফাঁকিবাজেরা। আব্বু আমায় কতদিন অন্তু বলে ডাকে না। অন্তু একদৃষ্টে জয়ের চোখে চোখ রেখে কথা বলছিল। জয় উঠে হেডবোর্ডে বালিশ ঠেকিয়ে হেলান দিয়ে তাকিয়ে রইল। অন্তু বলল, অথচ তার অর্ধেক জীবন তার নিজের ছেলে নিয়েছে, বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি। জয় হাসল। নোপ, দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি। তুমি আমার নাম নিতে ভুলে গেছ, ভাগে আমিও আছি। স্নান হাসল অন্তু। ও তাই নাকি? জি জি ম্যাডাম। আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন? চিরকালই করি। লম্বা টান দিল, ধোঁয়ায় ভরে উঠল নাক মুখ। সে তো ভাব হিসেবে, তাতে এক ফোঁটাও আফসোস থাকে না, থাকে ভনিতা। জয় হাসল। যথার্থই বলেছেন উকিল ম্যাডাম। অন্তর গলাটা অদ্ভুত দৃঢ় হলো। চোখের চোখ মিলিয়ে কেমন করে যেন বলল, ফিরে আসুন। ঠাঁই নেই। ঠাঁই দরকার আপনার? হুম, দরকার ছিল। ঠাঁই থাকতে খারাপ হতেন না? আমি বলেছি তোমায়, আমার খারাপ হবার কোনো কারণ নেই। আমি খারাপ তাই আমি খারাপ। তাহলে ঠাঁইয়ের কথা বললেন কেন? জয় দুষ্ট রসিক হাসল, তবু তা ম্লান। আচ্ছা, ঠাঁই তুমি হয়ে যাও। অন্তু বিদ্রুপের হাসি হাসল। আমি আমি নিজেই তো এক নড়বড়ে এক খুঁটি। আপনাকে সামলাতে গিয়ে বড় জোর উপড়ে যাব, আর তারপর আপনাকে নিয়ে পড়ব। তুমি আমার উপর আর আমি তোমার উপর ভর করলে তো দুজনেই দাঁড়িয়ে থাকতে পারি, কি বলো? চোখ মারল জয়। অন্তু সামান্য চোখ বুঝে দৃঢ়চিত্তে মাথা নাড়ে। পারি না। জয় অন্তুর দিকে তাকিয়ে থেকে বোতলটা তুলে নিল। অন্তু তা কেড়ে নিল। খবরদার, আজ নয়। একটু গিলতে দাও। আজ অন্তত নয়, আমি কথা বলছি। সেজন্যই একটু দাও, অল্প খাবো। সেজন্য? হুম। তুমি আর আমার সাথে কথা বলো না সচরাচর, মানে আমার অভ্যাস নেই। আজ বলছো, অস্বাভাবিক লাগছে। একটু খেতে দাও আজ। অন্তু বোতলটা ঝেড়ে মেঝেতে ছুঁড়ে মারল। কাচের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খান খান হয়ে যায়। জয় চোখ বুঝে তা অনুভব করে। তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। উফ, শালা কাঁচ ভাঙার আওয়াজ এত সুন্দর হয় কেন? এত ভাল লাগে। ফাকিং লাভ দিস। অন্তু তাচ্ছিল্য করে হাসে। হৃদয় ভাঙার আওয়াজ এর চেয়েও ভালো লাগে আপনার। আর জানেন, অধিকাংশ সময় হৃদয়কে কাচের সাথে তুলনা করা হয়। জয় কথা বলল না। মাঝে মধ্যে কেমন ভদ্রলোকের মতো আচরণ করে। শুদ্ধ বাংলায় কথা বলা, মিষ্টি হাসা, নরম আচরণ। অন্তু যেন আনমনা স্বরে বলল, আমি তো একসময় বেশ আদর্শবতী ছিলাম। জয় আর চোখে চোখ তুলল। হুম, ছিলে। ছিলাম নাকি? ছিলে তো। ও হ্যাঁ, ছিলাম বোধ হয়। সেসব সে কবেকার কথা, ভুলেই গেছে। অদ্ভুত হাসল অন্তু। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, যদি আমাদের বিয়েটা হুটহাট তামাশাবিহীন হয়ে যেত, মানে অন্য কোনোভাবে হয়ে যেতও,
আপনি যেমনই ছিলেন আমি হয়তো মাফ করে দিতাম। তারপর নিজের আদর্শ দিয়ে আপনাকে হয়তো ভালো জয়ামের করে তুলতাম। খুব সিনেমাটিক চিন্তা, তাই না? হেসে মাথা নাড়ল জয়। খুব সিনেমাটিক। অন্তু পূর্ণ দৃষ্টিতে তাকালো। জয় বলল, এরপর? অন্তু হেসে মাথা নামায়। অথচ আমি আপনাকে ক্ষমা তো দূর, শাস্তি না দিয়ে আমি মরেও শান্তি পাবো না। আফসোস। ইস, যদি ওমর না হতো। জয় দুধারে মাথা নাড়ে। পারতে না ঘরওয়ালি? পারতাম না? পারতে না। অন্তু চুপচাপ তাকিয়ে রইল। জয় কিছু বলবে। এই লোক নিজের ব্যাপারে একটা কথা বলতে যা ফুটেজ খায়, অনেকটা সময় দিতে হয়, চুপচাপ তা শোনার জন্য অপেক্ষা করতে হয়, তবে সামান্য বলে। আর মাঝখানে একটা শব্দ উচ্চারণ করলে চোখের পলকে প্রসঙ্গ বদলানোর যা চমকপ্রদ দক্ষতা। জয় সিগারেট শেষ করল, একটু সোজা হয়ে বসলো। এরপর বলল, কুমোর কারা বলো তো? যারা মাটির জিনিসপত্র বানায়। ব্রিলিয়ান্ট। ওরা একদল ভালো কারিগর। জানো ওরা মাটির জিনিসপত্র কিভাবে বানায়? অন্তু চুপ রইল। জয় বলল, প্রথমে কাঁচা মাটি মাখানো হয়। কাঁচা, নরম মাটি কিন্তু। এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছা আকৃতি দেওয়া হয়। হতে পারে সেটা ফুলদানি, থালাবাটি অথবা র্যান্ডম কিছু। এরপর শুকানো হয় সেগুলোকে। এখানেই শেষ হলে ঠিক ছিল। কেমন করে হাসল জয়। মাগার এখানেই শেষ না। তারপর সেই শুকনো জিনিসগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়। কাঁচামাটির তৈরি ওই জিনিসগুলো আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকা কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয়। তখন তুমি বড়জোর ওগুলোকে আছড়ে ভেঙে ফেলতে পারবে। ওতে আর হাজার পানি ঢাললেও তা আগের সেই কাঁচা নরম মাটিতে পরিণত হবে না ঘরওয়ালি, যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিয়ে নতুন জিনিস বানাতে পারো। অন্তু ভ্রুটা সন্তর্পণে কুঁচকে ফেলল। জয় হাসল। আমি যখন কাঁচামাটি ছিলাম, বালক জয়ামের, নরম ভীতু এক ছোট্ট ছেলে, তখন আমাকে গড়া হয়েছে এই জয়ামিরের আকৃতিতে। এরপর আগুনে ফেলে দেওয়া হয়েছে। আমি বছরের পর বছর পুড়েছি। এরপর এই শক্ত কঠিন লাল মাটির জয় আমির তৈরি হয়েছে। তাকে তুমি বড়জোর আঘাত করে ভেঙে টুকরো থেকে আরো ছোট টুকরোতে পরিণত করতে পারবে। কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার উপর পড়লেও আমি আর সেই আগের কাঁচা জয়ামিরে কনভার্ট হব না, যাকে তুমি ইচ্ছে মতো শেপ দিতে সাজাতে পারবে। অন্তু অবাক হয়ে তাকিয়ে রইল। বুকের ওঠানামা দ্রুত হচ্ছিল। জয়ের ঠোঁটে সামান্য হাসি। সে সিগারেট ধরালো আরাম করে। খোলা প্যাকেটের শেষ সিগারেটটা ঠোঁটে গুজে লাইটার জ্বালিয়ে ধোঁয়া ছাড়ল। এরপর চট করে অন্তুর কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। গাটা তখনও গরম ভীষণ। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের ৫৭ নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৫৮। পলাশের দলের সকলেই ছন্নছাড়া। যে যেমন পেরেছে আত্মগোপন করেছে, দেশে অথবা বাইরে। এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে। ২০০২-এ বিরোধী দলীয় নেত্রীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে একটি সন্ত্রাস ও অপরাধীমুক্ত অপারেশন পরিচালিত হয়েছিল, যা অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত। কয়েক মাসের এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস ও অপরাধীরা সিংহভাগ আটকা পড়েছিল বিভিন্ন সংস্থার আইনরক্ষাকারীদের থাবায়। তখন দেশটা হয়ে গেল শান্ত। সকল সন্ত্রাসদের হয় দেশ ছাড়তে হলো অথবা দল ধ্বংস। তখনই একবার হামলা হয়েছিল রাজনাজগড়ের কারবারে, কিন্তু তখন তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। পলাশ তখন বেশ ছোট। কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূলে। আইন সংস্থা থেকে শুরু করে দালাল, নেতাগণ, তবুও এক জয়। আর নিজের ঘরে পালা এক মির্জাফর পলাশকে ধ্বংস করে ছেড়েছে। রিমি কাপড় আয়রন করছে ঘরে। রাত ১১টা। হামজা সোফায় বসেছিল, চোখ দুটো বোজা। বহুকাল রাতে ঘুমানো হয়নি। এটা অবশ্য অল্প ভুল। রিমিকে জড়িয়ে নিয়ে মেয়েটা যখন নিশ্চিন্তে ওর বুকে মাথা লুকাতো, ছোট্ট কবুতর ছানার মতো, তখন দুনিয়াদারির ঝঞ্ঝাট আপাত এক রাত ভুলে সে ঘুমিয়েছে বারবার। তবে সেসব অনেকদিন আগের কথা। বহুদিন মেয়েটা তার কাছে তো আসে,
কিন্তু সেই কাছে আসাতে যেন কত দূরত্ব। তাতে সংশয়, ঘৃণা অথবা দ্বিধায় সমন্বয় ছাড়া কিছু নেই। ভেতরটা প্রশ্ন করে ওঠে, হামজা, তুই কি ভুল করিসনি? করলেও ভুলটা কি? শত্রুকে ঘরে তোলা? ওইটুকু একটা পুচকে নিঃসঙ্গ মেয়ে আমার শত্রু? এটাও নতুন বোকামি তোর, যার মনে তোদের জন্য সে শুরু থেকে বেহিসেবি ঘৃণা। সে কমজোর হোক, তবু মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। আর অন্তত এই কারণে হলো শত্রুকে ছোট করে দেখতে নেই। জেনে বুঝে কেন? আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আর্মিনের ওপর বয়ে নিয়ে যেতে আমার ওকে জয়ের বউ হিসেবে মেনে নেওয়ার বিকল্প ছিল না। আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি, তখন মানুষ আমার ওপর সন্তুষ্টিতে গোটা পাপটাই আর্মিনকে নিবেদন করেছে। এটা ট্রিক্স অর পলিটিক্স, হোয়াট এভার। তাছাড়া ও এখন যা করছে তার সবটাই আমার নাগালের ভেতর। এ বাড়ির বাইরে থাকলে আরও অনেক কিছুই করতে পারত। চরম জেদি আর চতুর মেলোক। ওর প্রতিটা বোকামির মতো দেখতে কর্মও ওর পরিকল্পিত। তাহলে ওকে সরিয়ে দে। ওর এত ক্ষতি করেও তো দমেনি, ওকেই সরাতে হবে। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে কি লিখেছিলেন জানিস? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। হামজা একটু সপ্রভিত হলো, উত্তেজিত হলো, ক্ষেপে উঠল, আবার নিভে গেল। সে শান্ত মানুষ, আস্তে করে শুধু বলল, জয় মানবে না। তুই জয়ের পরোয়া করিস? হামজা নিজের দুহাতের তালু মিলে দেখে, এরপর মৃদু হাসে। এ দুহাতে গড়েছে জয়কে। এই হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলেও ওকে মিটিয়ে দেবার শক্তি কি আছে? থাকতে হবে। দরকার পড়লে ওর শেষ নিশানটুকু মিটিয়ে দেবার শক্তি চাই হাতে। পেতে হলে দিতে হয়। ক্ষমতায়নের পথে উহুক তোর প্রথম বিসর্জন। হাঁপিয়ে ওঠে হামজা নিজের সাথের এই ভয়ঙ্কর আলোচনায়। জোরে জোরে শ্বাস ফেলে জয়কে ডাকে, জয়, ও জয়। জয় বেরিয়ে এলো রুম থেকে। হামজা জয়ের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা অনুভব করে। লোকে বলে জয়ের ওই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর। হামজা তাতে শুধুই মায়া দেখেছে। জয় খেকিয়ে উঠল, কি সমস্যা? ঘরে বউ নাই, আমায় ডাকাডাকির কি আছে? গম্ভীর হয় হামজা, বস। জয় বসল না, চিৎপটাং হয়ে শুয়ে পড়ল হামজার কোলে। হামজা কাঁধ এলিয়ে সোফায় বসে চোখ বুজে প্রশ্ন করে, আমার যদি তোকে কোনোদিন বলে দিতে হয়? হো হো করে হেসে উঠল জয়। কোন দেবীর নামে? কোন দেবীর নামে বলি হতে পছন্দ করবি তুই? জয় জবাব না দিয়ে উঠে নিচের দিকে ঝুঁকে বসে হামজার পাশে। প্যারেশান কোনো কিছু নিয়ে? হামজা তাকিয়ে থাকলো কিছুক্ষণ জয়ের দিকে, তারপর সামান্য হাসল। জয় গান ধরল, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। সুর থামিয়ে বলল, অতএব বেঁচে থাকা ইজ ইকুয়াল টু বোকাচোদামি, যার নেশা আমার নাই, কবে দিচ্ছ বলি? হামজা চুপচাপ বসে থাকে। তার আর জয়ের মাঝে কোনো দেয়াল নেই, যা সব সরাসরি। তাদের সম্পর্কের ঐতিহ্য একটাই, সেখানে কোনো লুকোচুরি নেই। সামনে কঠিন দিন, খুব কঠিন। হামজা জয়কে বলে, তুই এখন বের হবি তো? জয় তখন একটা টেনিস বলে রেড টেপ জড়াচ্ছে। হামজা উঠে গিয়ে জয়ের দুটো ঔষধ ও পানি আনলো। গম্ভীর হয়ে বলল, এই দুটো খেয়ে নে, আমি রুমে যাব। যাও, আমি খাচ্ছি। মারি চাপে হামজা, কাঞ্চার ওপর মারবো একটা শুয়োর? আমার সামনে খাবি? শরীর এখনো একটু গরম, গলা বসে আছে, ধর নে। বাড়িটা গা ছমছমে, একসময় বেশ লোকজনে ভর্তি ছিল, আজ নেই। তারা কেউ চলে টলে যায়নি, একে একে করে পরপারে পৌঁছে গেছে। কি ভয়ানক! তুলির জীবনের কি ব্যবস্থা হবে কে জানে। হামজা এখন অন্য তালে বেসামাল। জয় ঘরে যায়। অন্তু ডান কাত হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তুকে। অন্তু এক ডাকে উঠে বসে। জয় বলে, চলো ঘুরে আসি। কোথায়? শহর ঘুরে আসি। মধুচাতে তো গেলাম না, আজ চলো যাই। অন্তু বুঝে জয় অকারণে ঘুরতে যাচ্ছে না। বের হবার আগে জয় একটা চুরির বাক্স রাখলো ড্রেসিং টেবিলের ওপর।
এ দুটো হাতে লাগাও। কেন? জয় শুধু ঠান্ডা চোখে তাকালো একবার। কোনো জোর জবরদস্তি নেই। অন্ত মুচকি হাসলো গোপনে। ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক। ভয় পেলে মানুষ ভয় দেখাবে, গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবে। ভয় না পেলে লোকে ক্লান্ত হয়ে আর চেষ্টা করবে না। গোলামি না খেটে যদি কেউ জান দেয়া কবুল করে, অধিকাংশ ক্ষেত্রে তার জান নেওয়া হয় না। গোলামি খাটানোরও প্রবণতা কমে আসে সেক্ষেত্রে। এই খেলায় অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায়। জয় ও হামজা দুজনের বদ্ধ ধারণা জন্মেছে। অন্তুকে জোর করে থামানো অথবা রাজি করানো যায় না। জয়ের এই বাপ্পারাজ টাইপ ভাব দেখে অন্তুর মুখ বিকৃত হয়ে এলো। চোখ উল্টে মাথা ঝাঁকালো। জয়ের ভালো ভাব দেখলে অন্তুর শুধু একটাই কথা মাথায় আসে, পেছন মেরে বালুর ছেক। চুড়িগুলো চোখ ধাঁধানো সুন্দর, চিকন স্বর্ণের দুটো চুড়ি। অন্তর ফর্সা হাতে চোখ কাটছিল। জয় গম্ভীর মুখে দেখল তা। বাথরুমের ফেক রুফ থেকে একটা সাদা ধবধবে কাপড়ে মোড়া কিছু একটা বের করলো জয়। তাতে একটা হাতে ব্যবহারের মতো ছোট চকচকে কুড়াল। অন্ত জিজ্ঞেস করে, এটা কি কাজে ব্যবহার করেন? করিনি এর আগে। তাহলে রেখেছেন কেন? আমানত। আমানত না ঠিক, হাত বদল হয়ে আমার কাছে চলে এসেছিল মালটা। কার? কারো হবে। অন্তর কৌতূহল হয়, কে সে? দায়সারা জবাব দেবেন না আমার প্রশ্নের। জয় লুঙ্গি খুলে প্যান্ট পরতে পরতে জবাব দেয়, এক নারী। অস্পষ্ট শুনতে লাগে, কারণ শার্টের প্রান্ত তখন দাঁত দিয়ে চেপে ধরেছিল। অন্তু অবাক হয়। জয় কখনো কোনো মেয়েকে এমন সম্মান দিয়েছে তা অন্তুর জানা নেই। সে জিজ্ঞেস করে, নারীটা কে? অন্তুর ভ্রু কুচকে মিষ্টি, এই আপনার আগেকার প্রেমিকা টেমিকা হবে নাকি? জয় হাসল। তার মধ্যে সেই সব সিস্টেম নেই। তার সাথে যে সময় দেখা হয়েছিল তখন আমার ভেতরেও প্রেম প্রীতির সিস্টেম ছিল না। অন্তু ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টায়, তবে বিশেষ কেউই হবে, নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান দিতে পারে না। তোমাকে দেইনি? অন্তু শব্দ করে হেসে উঠল। তাতে অজস্র বিদ্রুপ ঝরে পড়ল। তা দেননি আবার? দিয়েছেন তো। জয়ের মুখটা চেক চেক প্রিন্টের লাল সাদা গামছায় বাঁধা। জয় গাড়ি নিল ক্লাবের ওখান থেকে। অন্তু দেখল সেই দুর্গের মতো ক্লাব ঘর পুড়ে ধ্বংসপ্রায় হয়ে গেছে। কবির সাথে যেতে চায়। ভাই, আমি যাই আপনার সাথে? তোর শ্বশুরের বিয়ে খাইতে যাচ্ছি শালা, সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবা? ভাই, আমি ড্রাইভ করব, আপনি আর ভাবি বসে থাকবেন। আপনার তো শরীর খারাপ। ন্যাকামি করিস না বাপ, বাসায় যেয়ে 2 প্যাক মাল খেয়ে শুয়ে পড় যা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কবির তবু পেছন ডাকে, ভাই, আপনি ভাবিরে নিয়ে একা একা যাবেন? পরের বার তোর বউটারে দিস সাথে, আজ নিজেরটারে নিয়ে ঘুরে আসি। গুড নাইট। গাড়ি চলছে, যেন ঘোড়া ছুটেছে। অন্তুর পরাণ যায় যায়, মনে হচ্ছিল রকেট ছুটেছে। অন্তুর চুলগুলো পতাকার মতো উঠছিল। অন্তু চিৎকার করল, এত জোরে কোনো মানুষ গাড়ি চালায়? আমি নিশ্চিত এই গুণের জন্যও মাঝে মধ্যে আপনার শরীরের ফাল্লা উড়ে যায়। আস্তে চালান বলছি, অথবা এক্ষুনি এই মাঝ রাস্তায় নেমে যাব, পাগল লোক। জয় গা কাঁপিয়ে হু হু করে হেসে উঠল। গাড়ির বেগ আরো বাড়ালো। অন্তু বিতৃষ্ণায় আর কথা বলল না। জয় গাড়ির ব্যাগের সাথে মিলিয়ে গান ধরল, ওই ঝলমলে রোদ আকাশে, তুমি আমি উড়ি বাতাসে। অন্তু কপালে হাত চেপে বসে রইল। অন্ধকার আকাশ, সেখানে চাঁদ অবধি নেই। এরকম এক মাঝরাতে এমন ঝলমলে সূর্যের গান কেউ ভাবতে পারে? তাও আবার কি এক উদ্ভট গান। গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর শীষ দিচ্ছে। খানিক পর স্পিড কমল। অন্তু একটা কথাও বলল না। ও কমাতে বলেছিল বলে আরও বাড়িয়েছিল স্পিড। এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছাড়ল জয়, এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি
খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। গা শিউরে ওঠা জয়ের গলার সেই টান সনসনে বাতাসের সাথে দিকবিদিক বাজিয়ে ছুটে চলল। গাড়ি চলছে। গরমের রাতে চলন্ত শীতল বাতাস বেশ লাগছিল গায়ে। অন্তু চারপাশের ঘন অন্ধকারে হারিয়ে যেতে চায়। পাশে বসে আছে স্বয়ং এক প্রহেলিকা পাপ। অনবরত শীষ দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে। কখনো কখনো স্টিয়ারিংয়ে আঙুল বাজিয়ে গুনগুন করছে। একসময় একদম নির্জন গ্রামের দিকে চলে এলো। অন্ধকার রাস্তা, দূর দূরান্ত অবধি আলো নেই। জয় গাড়ি থামালো। নাও বউ, আর পারছি না, সরি। রাত হলে আমার শরীরে সংগ্রামের আগুন জ্বলে, তাকে নেভাতে মাল ঢালতেই হবে পেটে। পেছনের সিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কর্ক খুলল। তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আরেক হাতে বোতল মুখে ঠেকিয়ে গিলতে লাগলো। উৎকট গন্ধ নাকে লাগছিল। মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা। এই নির্জন রাস্তা, সরি, এই নির্জন রাত, তার উপর গাড়ি চলছে ধীরে। যে কোনো বিপদ হতে পারে। অন্তর ভয় লাগছিল খুব। নিজের বোকামির উপর ধিক্কার আসছিল। সে কি ভেবে জয়ের সাথে আসতে রাজি হলো সেটাই বুঝতে পারছিল না। এই লোক আসলে অযথা ঘুরতে বেরিয়েছে, ফুর্তি করতে বেরিয়েছে। অন্তু খানিকক্ষণ চুপ থেকে আর পারল না, কড়া স্বরে বলল, বোতলটা কেড়ে নিয়ে আপনার মাথায় ভাঙি, তার আগে গেলা বন্ধ করুন। ব্যাহত হয়ে যাবেন যখন তখন। সেই অবস্থায় একটা দুর্ঘটনা ঘটাতে চান? আমার ব্যাহত হওয়া এত সস্তা না ঘরওয়ালি। কেমন মাতাল মাতাল জোরানো কণ্ঠে বলল, আজ তোমাকে খুব আদর করতে মন চাচ্ছে, বুঝলে? ইভেন রাইট নাও। গাড়ির ভেতর বউয়ের আদর, আহ, ভাবা যায়। বলেই মদের বোতলটা সিটের ওপর রেখে অন্তর দিকে হাত বাড়ালো। বোতলের তরল গড়িয়ে পড়ে পুরো গাড়িতে বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল। অন্তর ঝাড়া মেরে জয়ের হাত ছড়িয়ে দিয়ে চিপিয়ে বলে, আপনি বেহেট হয়ে যাচ্ছেন। আমি এই রাস্তায় অন্তত আপনার জুলুম মেনে নেব না। না নিলে তাতে আমার কি? আবার হাত বাড়ালো। অন্তর চোয়ালে আঙুল বোলালো। অন্তর চুপ করে বসে থাকে। ওকে জ্বালানোই মূল উদ্দেশ্য জয়ের আপাতত। কাজ পাচ্ছে না কোনো। রাত 2টো বাজলো গন্তব্যে পৌঁছাতে। বিশাল গাং, চাঁদহীন আকাশের নিচে অত বড় গাং রহস্য ছড়াচ্ছিল। আশপাশ শ্মশান। তখনই জয় নামলো। পাশে একটা শ্মশান আছে, যাবে? অন্ত ভ্রু কুচকালো। একদম স্বাভাবিকভাবে নামলো জয়। ওর মনের কথা বুঝতো যেন। কি ভাবছ? বললাম তো, আমি সহজে বেহেট হই না। ওই শালা মালও জোচ্চোর, টাকা দিয়ে কিনে খাই, অথচ মাতাল করে না আমায়। শ্মশানে যাবে তো চলো ঘুরে আসি। কেন যাব? আপনাকে দাফন করতে? জয় খুব কাছে এসে দাঁড়ালো। ফিসফিস করে বলল, শ্মশানে মরা পোড়ায়, দাফন করে কবরে। মদ খেলাম আমি, মাথা গুলিয়ে গেছে তোমার? সব ঠিকঠাক তো ঘরওয়ালি? বিশ্রী গন্ধ জয়ের শরীরে। শার্ট ভিজে গেছে মদে। অন্ত ধাক্কা দিল। সরে দাঁড়ান। এই, আপনার গাড়িতে ডিউ নেই? থাকলে স্প্রে করে আসুন। আপনার মতো খাটাসের সাথে হাঁটতে পারবো না, দুর্গন্ধ। একচরে দাঁত ফেলে দেবো শালি। তোমার বাপেরা আশেপাশে লুকিয়ে আছে হয়তো, তুলে দিয়ে আসবো? চলুন, তুলে দিয়ে আসুন। আপনিও যা, ওরাও তাই। খালি পার্থক্য হলো আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে, ওদের নেই। জয় অন্তর হাত মুচড়ে ধরে কাছে টেনে নিয়ে এলো। হাঁটতে খারাপ লাগছিল না। পরিবেশটা ভয়ানক সুন্দর। অন্ধকারে গাঙের পানি কালো দেখাচ্ছে। গাছগুলো যেন কাঁচা রাস্তার দুধারে জীবিত সব, সারি ধরে দাঁড়িয়ে। ওরা ক্ষেতের মাঝ দিয়ে হাঁটছিল। দুপাশে ধানের ক্ষেত। অনেকক্ষণ পর অল্প পকেট থেকে ছোট্ট একটা বডি স্প্রে বের করে শরীরে লাগালো জয়। তারপর আবার চলতি পথেই হিপ ফ্লেক্সে চুমুক দিচ্ছিল। অন্ত একবারও জিজ্ঞেস করেনি কোথায় নিয়ে যাচ্ছে জয় ওকে। নিঃশব্দে হেসে জিজ্ঞেস করল, ঘরওয়ালি, একবারও তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছে? অন্তু হাসল। এই জগতে আমার হারানোর মতো কিছু নেই, সুতরাং পিছুটান নেই। আছে জানটা।
অথচ পিছুটান না থাকলে যান হারানোর স্বাভাবিক ভয়টা থাকে না মানুষের। জয়ের মনে হলো সে আবারও নিজের গুণগুলো তার ঘরের বিরোধীর বৈশিষ্ট্যে খুঁজে পেল। বেসিক ফিচার সব জয়ের, আর মিলেও যায় সবগুলো। অন্তু বলে চলে, আর কি আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার? তোমার আমাকে ভয় লাগে না? গম্ভীর হলো জয়। না, লাগে না। আগে লাগতো, বিয়ের আগে। পরে আর লাগে না। অন্তু ভালোভাবে দেখলো সে কখনো কাঠের বাড়ি দেখেনি। দাঁড়িয়ে আছে তেমন একটা বাড়ির সামনে, একটা বাগান বাড়ি। অন্তুর মনে হলো এটাই কি আমির নিবাস। চারপাশে মাঠ, চারিপাশের ভেতরের বাগানটা বড়, সেখানে শুধু গাছ আর গাছ। পেছনে অল্প কিছুটা মাঠ, তারপর বয়ে গেছে গাংটা। অন্ধকারে অদ্ভুত লাগছিল গোটা পরিবেশটা। জয়কে জিজ্ঞেস করলো, এটা কি আপনাদের বাড়ি? না। আমার বাপ দাদারে কি পাগলে থাপ্পাইছিল যে এইরকম ঝোপঝাড়ের মধ্যে বাড়ি করতে আসছিল? এসো, প্রাচীর টপকাতে হবে। আশ্চর্য, আমরা কি চুরি করতে যাচ্ছি? যাব না আমি দরকার পড়লে, তবুও প্রাচীর টপকাতে পারবো না। থাপ্পড় মারি একটা। সময় নষ্ট না করে যা বলতেছি সেটা করো, আমি উঠাই দিচ্ছি। অন্তু ঘাট হয়ে দাঁড়িয়ে রইল। আমি প্রাচীর টপকাতে পারবো না। আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে ঢুকতেই হবে। মাগী মানুষ এত তারা? শালির মেয়ে সবসময় ধৈর্যের পরীক্ষা নিতে খাতা রেডি রাখে। জয় এক লাফে প্রাচীর টপকে ফেলল। সেই শব্দেই পাহারাদার সতর্ক হলো। এরপর যে গেট খুলতে গেল, অমনি রাইফেল হাতে দারোয়ান উঠে দাঁড়ালো। এই শালা ক্যাঠারে, থাম শালা, মাগির চ্যাংরা, বুক ঝাঁঝরা করে দিমো একদম। হামজা লোক নিযুক্ত করেছে তা জানতো জয়, তবে সেই লোক যে জয়কেও চেনে না ঠিক মতো, এ তো মুশকিল। জয় বোঝানোর চেষ্টা করলো, বশির ভাই আমি। লোকটা বিনা নোটিসে চট করে গুলি চালালো। শর্ট রেঞ্জের ডাবল বুলেট রাইফেল, দূরত্ব বরাজোর 1 গজ না। বুলেট একটু ছুঁয়ে গেল জয় আমিরের মৃত্যু নিশ্চিত। গুলি সে তাক করলো জয় আমিরের বুকের বা পাশটা। লোকটা ভুল যেটা করলো, গুলি ছোড়ার আগে রিলোড করলো একবার, এবং শব্দটা কানে যেতেই জয় নিচু হলো। গুলিটা লাগেনি দেখে বশির আবার গুলি চালাতে প্রস্তুত। জয় বকে উঠল, রাইফেলটা তোর শাওয়ার মধ্যে ভরে দেই, শালা খানকির বাচ্চা। কাউকে ভেতরে যেতে দেবার অনুমতি নেই। সে কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে হামজার মনোযোগ আয় করতে চায়। দ্বিতীয় গুলিটা চালালো বশির। অন্ধকারে নিশা নাচুত্য হয়ে গেল। জয় প্রেস ক্রস করে এগিয়ে এসে হাতটা চেপে ধরল বশিরের। বেড়াচোদা, তোর মাইরে, শালা গুলি চালাবার দেখে শুনে চালাও সুমন্থির চ্যাংরা। তোর আব্বা যে দাঁড়ায় আসি, হুশ করে ফায়ার করবি তো? রাইফেলটা কেড়ে নিয়ে লোকটাকে মাটিতে ফেলে মুখের ওপর পায়ের হাইবুটটা চেপে ধরল। স্যাঁতস্যাঁতে মাটিতে বশিরের মুখটা গেড়ে যাচ্ছিল। গা ছমছমে বোতা ঘুঙানির আওয়াজ করছে বশির। দম আটকে আসছে। জয় তবু পা তুলল না। অনেকক্ষণ মাটিতে মাথাটা চেপে ধরে রইল জুতো দিয়ে। আনুমানিক মরার অল্প আগে ছেড়ে দিল। উবু হয়ে বসে বলল, আমি জয়, জয় আমির। এরপর ফায়ার করার না শুনে তারপর করবি শালা, শালা নটকির পু। লোকটা উঠে দাঁড়াতে পারল না, তবু এবার হাত উঁচিয়ে সালাম ঠুকতে চেষ্টা করল। জয় চাবিটা নিয়ে গেটটা খুলে দিল। অন্তু দৌড়ে ভেতরে ঢুকে। কি হয়েছে আবার ভেতরে? গুলি চলল যে, বেঁচে আছেন? জয় আলগোছে হাসে। মরিনি এখনো। অন্তু বলল, তাহলেই হলো। আমার আবার বাড়ি ফিরতে হবে এখান থেকে, একা তো যেতেও পারবো না আপনি ছাড়া। জয় হু হু করে হেসে উঠল। অন্তু হাত ধরে কাদা পার করিয়ে গেট আটকে ভেতরে এগিয়ে গেল। দরজায় কড়া নাড়ল। দরজা খুলল মিনিট 2 পর। অন্তু অবাক হয়ে যায়। রূপকথা মিষ্টি হেসে অন্তুর হাত ধরে, কেমন আছো মিষ্টি মেয়ে? জয় বুট পরেই ভেতরে ঢুকছিল। রূপকথা চেঁচালো, খবরদার, কাদা পায়ে ঢুকবে না জয়, জুতো খুলো। জয় সারেন্ডার করার মতো দুহাত উঁচু করে জুতো খুলল। বাড়ির ভেতরটা আলো আধার। অন্তু সেই আধারে দেখে কেউ সোফায় বসে আছে। সেন্টার টেবিলের উপর ল্যাপটপ, সে তাতেই কিছু কাজ করছে, এবং ল্যাপটপের আলোয় মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল। পড়া কাজ কর না?
হ্যাঁ, তাই তো। সে আর রূপকথা এখানে কি করছে? জায়গাটাই বা কোথায়? এই পর্যন্ত ছিল অবরোধ নিষেধ উপন্যাসের 18 নম্বর পর্ব। আমি খুবই দুঃখিত, অনেকগুলো গালি ব্যবহার করেছি। আমার সত্যিই কিছু করার নেই, লেখিকা আপু লিখছে তাই আমার পড়তে হচ্ছে। কেউ কিছু মনে করবেন না। যাই হোক, জয়া মিরার কথাগুলো কিন্তু মজার। ওর উক্তি আসলে আমার হাসি পায়। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তাজাস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 59। বিছানায় শুয়ে অল্প একটু চোখ লেগে গেছিল হামজার। আচমকা জেগে উঠল। রিমি বিছানার এক কোণে জানালার ধারে বসে আছে। হু হু করে এসির ঠান্ডা বাতাস আসছে, তবু জানালার কাজ খুলে রেখেছে। আন্দাজ করা যায় রাত প্রায় শেষ। আজকাল রাতটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, তবে কোনো ভাগেই ঘুমের সুযোগ নেই। হামজা এদিক ওদিক তাকালো। গলাটা ঘেমে ভিজে গেছে। ফতুয়াটা চিটচিট করছে। এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে বাইরে। আনমনে বসে থাকা রিমিকে আধারে অদ্ভুত লাগছিল। হামজার কপালে চিরবির করে উঠল। ঘুমের প্রচণ্ড ঘাটতি পড়ে গেছে কিছুদিন। উঠে বসতেই প্রথমত জয়ার চিন্তা মাথায় এলো। পাগলটা কি করছে কে জানে। রিমি জানালা থেকে মুখ না ফিরিয়েই বলল, উঠলেন কেন? কিছু চাই? তুমি ঘুমাবে না? ঘুম আসছে না। এভাবে শরীর খারাপ করতে চাও? রিমি কিছুটা সময় নিয়ে বলল, গতকাল আব্বু কল করেছিল। তোমার চাচার লাশ তো এখনো মর্গে। বাড়িতে আনলে নিয়ে যাব, দেখে আসবে। যেতে চাইনি তো। তাতে কি, কাকা তো। দেখতে যাবে না শেষবার? রিমি স্নান হাসল। তা কেমন যেন দেখালো। উদাস স্বরে বলল, আপনার মস্তিষ্ক এত ধারালো আর জটিল হামজা। হঠাৎ এ কথা? এখনকার কথাই চিন্তা করুন না। আমি শুধু বললাম আব্বু কল করেছিল। ব্যাস, গোটা কাহিনীটা মুখস্থ পড়ার মতো বুঝে তার উপস্থিত জবাব দিয়ে দিলেন, ঠিক যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হামজা হাসে। বোকা বেগম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও স্বয়ং মানুষের বুদ্ধিমত্তার সামান্য অংশ মাত্র। রিমি চমকালো। কিছুক্ষণ চুপ থেকে আনমনে বলল, আপনাকে আমার আজকাল ভীষণ ভয় করে। বুঝি, তবে তার যুক্তি নেই। ফিরে তাকাই রিমি। নেই? আমি তোমার জন্য ভয়ঙ্কর না। নারীদেরকে আমার ভয়ও নেই, ভরসাও নেই। আমি বিশ্বাস করি নারী মমতাময়ীর জাত। ওদেরকে আদর ও মমতায় ভিজিয়ে থামাতে হয়, অথবা কৌশলে, যতক্ষণ না তারা নিজের গণ্ডি পেরিয়ে পুরুষের কাজে বাগড়া দিতে আসে। তবু যথাসম্ভব খোলাখুলি জখম করতে নেই। করলে কি? ওরা কুচক্রী হয়ে ওঠে। আর একজন কুচক্রী নারী যদি কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, সারা দুনিয়া একাকার হয়েও তার সমাধান দিতে পারে না। রিমির মনে হলো তার নিখুঁত উদাহরণ যেন আরমিন। এই লোক পারিপার্শ্বিকতা সব বোঝে, তবু অনড়। অন্ধকারী হামজার ভরাট বলিষ্ঠ বুদ্ধিদীপ্ত মুখটার দিকে চেয়ে রইল। এরপর জিজ্ঞেস করল, আমি বুঝি না কেন আপনাকে একটু। আপনি আসলে কোন দিকে এগোচ্ছেন? আমি দিক ঠিক করেই চলতি পথে। যখন চলতে শুরু করেছিলাম তখন কোনো গন্তব্য বা পথ ঠিক করে রাখিনি, শুধু একটা পণ করেছিলাম। এই পথ চলা মৃত্যুর রোধ ছাড়া থামাবো না। মাঝপথে যা পেয়েছি সব কুড়িয়ে নিয়েছি। এখনো ঠিক সেভাবেই চলছি। সামনে যা পাবো তা হাত ভরে কুড়িয়ে নেব। থামবো কোথায় তা অজানা। সামনের রাস্তা বন্ধও তো থাকতে পারে। তার বউ বুদ্ধিমতী হয়ে উঠেছে। হামজা আওয়াজহীন হাসে। কেউ একজন বলেছিলেন, যতদূর রাস্তা দেখা যায় ততদূর অন্তত এগিয়ে যাও। পরের পথ সামনে পৌঁছতে পৌঁছতে পেয়ে যাবে। মানুষ অভিযোজন সম্পন্ন প্রাণী। পরিবেশ যাই হোক, তারা মানিয়ে নিয়ে বাঁচতে জানে। রিমোট তুলে এসিটা অফ করে দিল। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। শেষ রাতে ঘর ঠান্ডা হয় এমনি। রিমি জানালার দিকে পিঠ করে দেয়ালে হেলান দিয়ে বসে। কেমন ভঙ্গুর স্বরে বলে, হামজা,
আপনি কি জানেন আমি আপনার এক অপূরণীয় রকমের ক্ষতি করেছি এবং সেটা ছিল আপনার শাস্তি। হামজা ভ্রু জোড়ায়। শাস্তি? বিশাল শাস্তি। হামজা দাড়িতে হাত বোলায়। রিমি অদ্ভুতভাবে হাসে। আপনার দুটো নিষ্পাপ সন্তান খেয়েছি আমি, যদিও আমি জানি না পাপী বাপের সন্তানেরা নিষ্পাপ হয় কিনা। শেষের দিকে নারী কণ্ঠটা কেঁপে ওঠে রিমির। হামজা নিথর হয়ে বসে রইল অনেকক্ষণ। তাকে থামকাতে চমকাতে দেখা যায় না। আজ যেন বিমূঢ় হয়ে গেছে। বেশ খানিক পর হামজা গা ছাড়া মেরে রিমির কাছে এসে দুই বাহুতে চেপে ধরল। গলার স্বর বর্বর হয়ে উঠল। কি করেছো তুমি? রিমি ফুঁসে ওঠে। আমি আপনাকে পুরুষত্বহীন করে দিয়েছি। একবার নয়, দুবার। শুনেছি পুরুষ পরিপূর্ণ হয় তার শৌর্য সন্তান ধারা। আমি আপনাকে তা থেকে বঞ্চিত করেছি। কারণ যে অন্যের সন্তানের প্রতি সামান্য মানসিকতাবোধ রাখে না, তার নিজের বাপ হবার অধিকার নেই। আমার তো এটুকু ভরসাও নেই আজ আপনার ওপর, যে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনার নিজের সন্তানকেও কোথাও বাজি রেখে ঘরে ফেরেন। কথা শেষ করতে পারে না রিমি। হেঁচকে উঠে গেল গলার কাঁপুনিতে। হামজার নিঃশ্বাসের আওয়াজ হিংস্র হয়ে উঠছিল। হতবাক হয়ে গেল সে। এ কাকে দেখছে সে? এটা তার রিমি নয়। কারো আঁচড় লেগেছে তার নমনীয় বোকা রিমির গায়ে। ক্ষিপ্র শ্বাস প্রশ্বাসগুলো বিক্ষিপ্ত স্রোতের মতো আছড়ে পড়ছিল রিমির উপর। বুকের ওঠানামা বেড়ে গিয়েছিল নিঠুর মানবটার। রিমি ভেজা চোখেও তা দেখে এক প্রকার জিতে যাওয়ার সুখ ভেসে উঠেছিল। সে পেরেছে, সে একটু হলেও পেরেছে তার ঘরের দুর্যোধনের অশান্তির কারণ হতে। অথচ সে একসময় লোকটাকে পাগলের মতো ভালোবেসেছিল। আজকের কথা বলতে পারে না। আজ তার অনুভূতিরা হামজার ওপর আজব রঙে রংচটা। হামজা ঝাঁকি মারল রিমকে ধরে। দুটো সন্তান এসেছিল তোমার পেটে? আমার সন্তান? দুটো সন্তান? হামজা দুহাতে মুখ ঢেকে অস্থির হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে। রিমি চাপা ক্ষোভে ফুঁসে উঠল। হ্যাঁ হ্যাঁ, আর তাদের আমি খুন করেছি। এরপর ঝরঝর করে কেঁদে উঠল তার মাতৃচিত্ত। এই দুই হাতে ধ্বংস করে দিয়েছে তাদের। তারা জানুক, আপনার মতো একটা নিষ্ঠুর বাপই নয়, শুধু একটা নিষ্ঠুর মাও আছে তাদের। হামজার সৌম্য শ্যাম শরীরটা ভেজে উঠেছে। একটানে ফতুয়াটা খুলে ফেলল। সুস্থির পুরুষটির মাঝে অস্থিরতা বড্ড বেমানান। যে লোকটা নিকটাত্মীয়দের মৃত্যুতে অনড় পাথরে, সেই লোকটা যখন ছোট্ট রিমির এক বিমূর্ত নিষ্ঠুরতায় এমন পাগলপাড়া হয়ে ভঙ্গুর হলো, রিমির কাছে ভীষণ আজব লাগছিল। সে মুখে দুহাত চেপে হু হু করে কেঁদে উঠল। প্রতিটা ক্ষণে তার নারী হৃদয়ে ক্ষরণ চলে। প্রতি মুহূর্তে সে জ্বলন্ত চিতায় দগ্ধ হয়। এত উৎপীড়ন হুট করিয়ে যেন নাজিল হয়েছে তার জীবনে। আর পথ দেখানোর জন্য আরমিন। ভুল সঠিক জানে না, শুধু রিমি জানে আরমিন বিশেষ অবিশেষ এক চরিত্র, যাকে এড়ানো যায় না। আরমিনের প্রতি অদম্য ঝোঁক অনুভূত হচ্ছিল। ওই মেয়েটার প্রতিটা কথা অব্যর্থ তীর। আরমিন বলেছিল, রিমি, আপনি দেখবেন এই সমাজের ক্ষমতাসীনেরা একই ঘটনার প্রেক্ষিতে নিজের ও সাধারণ মানুষের ক্ষেত্রে রাত ও দিনের মতো দুই রকম ধর্মের খেলা দেখাবে। রাজার ছেলে লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই রিমি। এই হামজা ও জয় প্রতিক্ষণে তাই তো দেখায়। রিমি অবাক হয়। সে রাজনৈতিক পরিবারে জন্মেও কখনো মানুষ ও সমাজের ঘটনাগত দিক দিয়ে এমন ভাবনায় অবতীর্ণ হতে পারেনি যেসব আরমিন ভাবে ও করে। সুতরাং ক্ষেত্র মানুষের জীবনধারা ঠিক করে না, মানুষের নিজস্বতা বরং এক একটা ক্ষেত্রকে বেছে নেয়। জয় পরাকে বলেছিল, ওনাকে নিয়ে বাহির হয়ে যান আপনি। রূপকথা দৃঢ় স্বরে বলে উঠল, আমি কোথাও যাব না জয়। তুমি আমাকে ঠিক কতটা দুর্বল ভাবো? জয় জবাব দেবার প্রয়োজন মনে করল না। মহিলা মানুষকে লাই দেবারও নয়, আবার তাদের সামনে বাহাদুরি দেখানোরও নয়। এমনিতেই ওরা পুরুষের অধীনস্থ, দুর্বল, অবলা। তাদের ওপর বাহাদুরি দেখানো অথবা মূল্যায়ন করা দুটোই ছোটলোকি ব্যাপার স্যাপার জয়ের কাছে। অন্তত মুস্তাকিনের পরাগ হয়ে যাবার বিষয়টা নিয়ে প্রশ্ন করেনি। তাতে জয় অবাক হলো। রূপকথার জেদ ধরে বসে থাকে। আমি কোথাও যাব না। কি করবে তুমি? আসলে আপনি থাকলে আমি আমার কাজের সামান্য অপ্রস্তুত বোধ করতে পারি। মেয়ে লোক, তার উপর। কি বলো? মেয়ে লোক? তাচ্ছিল্য হাসি রূপকথা।
নারী বিদ্বেষ বা অবমাননা যায়নি এখনো। অন্তু, তুমি কি করলে এতগুলো দিনে? ওর ভেতরে এখনো পৌরুষ অহংকার ভরপুর দেখছি। কথা না বাড়াই কথা আপা, পরাগের সাথে চলে যান। যাব না আমি, বলেছি তো। আর কোথায় যেতে বলছো? জয়ের চোখে মুখে নিদারুণ গাম্ভীর্য। সোফাতে বসে টাকনুর কাছের প্যান্ট ঠিক করছে অকারণে। ঢোকার পর মুচকি হেসে পরাগ একবার অন্তুকে জিজ্ঞেস করেছিল, ভালো আছেন ম্যাডাম? অন্তু বিনিময়ে কেবল অতি সামান্য হেসেছিল। সে বুঝেছে জয়ের মতো ধূর্ত শিয়াল অকারণে এমন একটা জায়গায় আসার লোক নয়। জয় খানিক বাদে আচমকাই হাসল। কেমন অপার্থিব ভয়ানক সেই হাসি রূপকথাকে বলল, যান, দেখা করে আসুন একবার। কাঠের এই বিদেশি গড়নের বাড়িটা রাজন আজগর পলাশকে উপহার দিয়েছিলেন। বাগান বাড়ি অবসর কাটানোর জন্য ভালো। চমকপ্রদ সুন্দর বাড়ির ভেতর বাহিরের পরিবেশ। বেসমেন্টের দরজা ঠেলে রূপকথা ভেতরে ঢুকে। গুটগুটে অন্ধকার, কারো রুদ্ধশ্বাসের ভোঁতা আওয়াজ পাওয়া যাচ্ছে। আলো জ্বলে রূপকথা। মেঝেতে পড়ে আছে পলাশ, ডান পায়ে শিকল আটকানো। সেটা না থাকলেও ছোটার ক্ষমতা নেই। শরীরে ড্রাগের মাত্রা অত্যাধিক। 2 দিন মেলাটোনিন পুশ করা হয়নি, অর্থাৎ পলাশ ঘুমায়নি 2 দিন। প্রায় মরণ সমান তা। তার একাধিক মানসিক রোগের মাঝে তীব্র ঘুমহীনতা একটা। ওকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর পর একবার নরকবাস করে আবার পৃথিবীতে ফিরেছে। ফর্সা দেহটা ফ্যাকাশে হয়ে গেছে, যেন দেহের রক্ত সবটুকু বের করে নেওয়া হয়েছে কোনো চোষক দিয়ে। চোখের মণিতে রক্ত জমাট বেঁধেছে দানা হয়ে। শুধু হালকা আলোতে চোখের মণিটা জ্বলজ্বল করছিল। হাতের বিভিন্ন স্থানে ফুটো, এলো পাথারে ইঞ্জেকশন পোস্ট করেছে। তবু যেন কই মাছের জান। এ অবধি সে সাজাটুকু পলাশ পেয়েছে, যে কারো সাধ্যি নেই তা সহ্য করে বেঁচে থাকার। 2 দিন আগে পলাশকে ধরে আনা হয়েছে এখানে। ক্রসফায়ারের অর্ডার ছিল। পলাশ সহ ওর দলের 18 জন অথবা বেশি এখনও দেশেই, এবং তাদের মাঝে কমপক্ষে 15 জন সশস্ত্র দিনাজপুরে অবস্থান করছিল। সরাসরি রজাপেট অ্যাকশন ব্যাটালিয়ন টিম রাজধানী থেকে নাজিল হয়েছিল পলাশের খাতির করতে। বছরের পর বছর ধরে রাজন আজগর দেশের টেরোরিজমে বহুত অবদান রেখেছে। তার রাখা অবদানে মানি লন্ডারিং আর তার মাঝে অন্যতম। কঠিন এক অপরাধ, যদিও এটা গোটা বাংলার সর্বত্র ও সর্বোচ্চ প্রচলিত অপরাধ। তাই এটাকে অপরাধ না বলা ভালো, কারণ মানি লন্ডারিং কার্যক্রমটা আমজনতার ধারা সাধারণত ঘটে না। এটা ঘটে দেশের উচ্চাসনে বসে থাকা তথাকথিত জনপ্রতিনিধিদের দ্বারা, অথবা তাদের সাপোর্টে থাকা ক্রিমিনালদের মদদে, যাদেরকে রাজনীতিবিদ বলা হয়, জনসেবক ও উন্নয়নের কর্মধারও বলা হয়। তারা কিছু করলে নিশ্চয়ই জনগণের ভালোর জন্যই করেন। দেশের অর্থ সম্পদ চুষে নিয়ে গিয়ে বিদেশি ব্যাংকের লকার ভর্তি করাটা নিশ্চয়ই এক প্রকার দেশ সেবাই। হোক সেটা নিজের দেশের পেছন মেরে অন্য দেশের অর্থব্যবস্থাকে সাপোর্ট করা। এই অর্থ চোরাচালানের কাজে রাজনীতিবিদ ও সন্ত্রাস গোষ্ঠী একে অপরের তালা চাবি। একটা ছাড়া আরেকটা অচল। সন্ত্রাসরা সাধারণত পুঁজিবাদের নামে বিশাল ব্যবসার মতো দেখতে একটা ক্ষেত্র তৈরি করে। তার মাধ্যমে দেশের বাইরে একদম নিরাপদ উপায়ে অর্থ চালান করার সুগম সুযোগ করে দেন দেশের সম্মানিত উচ্চশ্রেণীর জনপ্রতিনিধিগণ। অথচ এই অর্থ আসছে কোত্থেকে এবং মূল খাত কোথায় তা জানার উপায় থাকে না হাত বদল হতে হতে। সর্বশেষে যে হাত থেকে অর্থ হস্তান্তর হয় তা দেখে লাগে অর্থ পুরোটাই বৈধ, এক লিগ্যাল বিজনেস ইন্টারেস্ট টাইপ কিছু। অপরাধ কোথায় এই অর্থে? মূলত পলাশের মাধ্যমে চালান করা অর্থগুলোর অধিকাংশ ছিল দেশের জনপ্রতিনিধিদের দেশশোষিত মাল। ভদ্র ভাষায় রাজনৈতিক দুর্নীতি মুনাফা। সেটার একটা দৃশ্যমান খাত ছিল রাজন আজগরের বিশাল কারবার, মাদক, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, সম্পত্তি নিলাম, পাচার, খুন, জুয়া ইত্যাদি। পলাশ দিনাজপুরে একজন টাটকা চাঁদাবাজ সুদখোর। তাদের মূল কারবার রাজধানীতে। বিভিন্ন স্থানে আবাসিক হোটেল, ক্যাসিনো, জাল টাকা, নারী ব্যবসা প্রভৃতির ধান্দা সব রাজধানীতে চলে।
প্রথমত 2002-এ দেশ থেকে প্রায় সন্ত্রাসবাদ নিপাত হয়ে গেছিল অপারেশন ক্লিন হার্টের বদৌলতে। এর কিছুকাল পর রাজধানীতে ঢাকার সর্দার ইন্ডাস্ট্রিজের মালিক জুলফিকার সর্দারের নাতির হাতে পলাশের বাবা খুন হলো। পলাশের কিছু করার থাকলো না। মূলত তখনই পলাশ ভার্সিটির পড়া ছেড়ে পুরোদমে অন্ধকার রাজনীতি ও কাকার কারবারে মনোনিবেশ করে। কিন্তু সর্দারের নাতির কাছে ঘেঁষার মতো শক্তি হয়ে উঠল না তার। তারপর সবকিছু দমে গেছিল। এবং কি থেকে কি হলো, সর্দারের নাতি অ্যাস্ট্রয়েডটা কোথাও গুম হয়ে গেল যেন। তার সন্ত্রাসীর ধারা ছিল কেমন যেন, নিজে এক মাফিয়া ও পুঁজিবাদী ব্যবসায়ী, অথচ তার হাতে অসংখ্য পলাশেরা ঝলসে মাটি হয়ে গেছে। সেই এক মহাপ্রলয়ের নাম ছিল রুদ্র ইয়াজিদ। এরপর যখন 2008-এর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট দেশের ক্ষমতায় এলো, রাজন আজগর ও পলাশ নতুন উদ্যোগ ও উদ্যমে জেগে বসল। হামজা তখন উঠতি রাজনীতিবিদ। ভার্সিটির যুব সমাজ ও ছাত্র সংগঠন তার অধীনস্থ প্রায়। তখন তার উঠা বসা শুরু হলো উচ্চ শ্রেণীর রাজনীতিবিদদের সঙ্গে। পলাশ ও রাজন হামজাকে হাতে করল। হামজাও পলাশকে সঙ্গ দিল নিজের স্বার্থে। জয়ামির তখন 21 বছরের তরতরে যুবক, অনার্স অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ জীবন শেষ হয়ে ত্রাসের পথের যাত্রা শুরু হয়েছে। এরপর রাজন আজগর যেমন রাজধানীতে নতুন নতুন রাজনীতিবিদদের সহচর্য পেতে শুরু করলেন, কারবারি ও লক্ষ্মীর ভাণ্ডার খুলে পড়ল। পলাশকেও আর নিজের নামের ভীতি ঘটতে ব্যাগ পেতে হয়নি। গরিব কৃষক থেকে শুরু করে সর্বসাধারণ মুদি ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী অথবা কেউ একটা একাধিকতলা বাড়ির পিলার গড়তেও চাঁদার দায়ে জিম্মি হয়েছে। তার বদলে বউ থেকে শুরু করে ঘরবাড়ি সহ তাদের সেই সম্বলটুকুও পলাশের হয়েছে। বাংলাদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সংস্থা গঠিত হল 2012-তে। সৈয়দ মুস্তাকিন মোহান তখন সেই সংস্থার নতুন পিআইবি অফিসার। তার পোস্টিং ছিল ঢাকাতে। ঢাকাতে রাজন আজগরের ব্যবসার অপরাধের তদন্ত করতে গিয়ে খুঁড়তে খুঁড়তে সেই জাদরেল আইন কর্মকর্তা এলো দিনাজপুর। পলাশের এখানকার কারবারে সেটাই আইনত প্রথম বাধা, এবং তা ছিল মুস্তাকিনের ধারা। কিন্তু মুস্তাকিন মোহানের এই দুঃসাহসিক কর্মকেই তার কাল হতে হলো, কারণ এটাই বাংলার নীতি, মূলত রাজনীতি। মুস্তাকিন মোহান ইতিমধ্যেই কেঁচো খুঁজে পেয়ে গেছিল, বহু প্রমাণ আর তথ্য একত্র করে ফেলেছিল। তাকে আর কিছুদিন ঘুরতে দিলে সরাসরি সাপের পুরো বংশধর টেনে বের করে আনত। সেই সুযোগ তো দেয়া যায় না। এর মাঝে সে একবার গেল কারাগারে জামায়াত শিবিরের এক বন্দি কর্মীর সঙ্গে দেখা করতে। ব্যাস, জনসেবকদের কাজ সহজ হয়ে গেল। পিআইভি অফিসার সৈয়দ মুস্তাকিন মোহান একজন সহকারী কর্মকর্তা হওয়া সত্ত্বেও সে দেশদ্রোহী মনোভাব পোষণ করে এবং দেশবিরোধী ও জঙ্গি গোষ্ঠীর সাথে লেওয়াজ রয়েছে তার। সুতরাং তাকে বরখাস্ত করা হলো। বন্দীরা হলো যুদ্ধ অপরাধী সব, তাদের সাথে দেখা করা অপরাধ, এবং সেই অপরাধে বরখাস্ত কর্মকর্তা সৈয়দ মুস্তাকিন মোহান কাজ থামিয়ে দিলে বোধহয় বেঁচে থাকতো কিনা বলা যায় না। কিন্তু তার কার্যক্রম চলছিলই। এতে করে গোপনে তাকে সরিয়ে দেবার অর্ডার এলো, যেটা কোনো পার্টির লোক অথবা পলাশ শখের সাথে করে দিত। অথচ তাদের শিকারকে ছিনিয়ে নিল একদিন জয়ামির। সালটা 2013-এর মাঝামাঝি। জয়ামির মুস্তাকিন মোহানকে খুন করে ফেলল। যখন মুমতাহিনার কেসটাকে মিছিমিছি হ্যান্ডেল করছিল মুস্তাকিন নামধারী পরাগাজকর, তখন তার কাছে একটা হুমকি স্বরূপ চিরকুট এসেছিল। ধারণা করা হয় ওটা পাঠিয়েছিল মুরসালিন মোহান অথবা ওদেরই কেউ। দুদিন আগে রাত 2টোর দিকে পলাশ ছিল তার দিনাজপুরের 3 নম্বর আবাসে। ওটা চেহালগাজীর মাজারের অদূরে ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশে 3তলা বাড়ি। ওর বাড়ির সীমানা থেকে 4 ফুট দূরে পলাশের দোতলা বিল্ডিংটা একটা এনজিওর অফিস। এই বাড়িতে কিছু অস্ত্র, চেক বই, ক্যাশ টাকা নেবার উদ্দেশ্যে ওখানে যাওয়া তার। সেই রাতেই তার দক্ষিণ দিনাজপুর হয়ে হাকিমপুর দিয়ে হিলি বন্দরের ওপারে বাংলাদেশ ভারত সীমান্ত পেরিয়ে চলে যাবার কথা ছিল। হিলি বন্দরে পলাশের ভারতীয় মাল আসে মাঝে মধ্যেই। বহু চেনা জানা লোক আছে, কিন্তু ব্যাটালিয়ন ফোর্স যে রেডি এবং পলাশকে তাকে তাকে রেখেছে, তা পলাশ জানত না তখনও। মাঝার মরার আগে
পলাশের সম্ভাব্য অবস্থান বলেছিল, কিন্তু হামজার কাছে খবর এলো সে দেশ ছাড়ছে। বড় অঙ্কের একটা ক্যাশপাতি থাকে ওই বাড়িতে। দেশ ছাড়ার আগে ওই বাড়িতে যাওয়ার সম্ভাবনা 90%। এটা কথায় কথায় পরাগ জেনে গেছিল। তথ্যটা সেই আইন সংস্থার কাছে পৌঁছে দিয়ে সেরেছে লোক মারফতে। জয়ের মুখের বাংলা গালিও শুনতে হয়েছে এর বদলে। অকাম ছাপ্পান্ন সারা, একটা কাম করে রেখে দিলা? তোমার তর্স হয় না? এতকাল বাল চেটে খাইছ, এখন আর সইতেছিল না? তোমার শ্বশুর আব্বাদের যদি বলতেই হয়, তো কি আমি বলতে পারতাম না? এবার যদি কোনোভাবে পলাশ হাতছাড়া হয়ে যায়, পুলিশ যদি পুলিশ যদি ওকে ধরে ফেলে, ওর বদলে তোমার কোরবানি হবে বিনা চাঁদে। সুমন্দির চেংরা আমার। পরাগ খেঁচে উঠল। কথাবার্তা সাবধানে বলবে। পলাশকে তোমার অথবা পুলিশের হাতে দেওয়ার সাথে আমার সাথ নেই। আমি শুধু চাই ও শেষ হয়ে যাক। তুমি তোমার মতো ভাবছ, আমি আমার মতো ভেবেছি। একটু খেতে ধরো, ও এখনো ওই বাড়িতেই আছে। পারলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও। মনে রেখো, ও কিন্তু একা না। ওর কাকার রেখে যাওয়া চেলা এসে দিনাজপুর জুটেছে ওকে সঙ্গ দিতে। বেস্ট অফ লাক। পলাশ তখন মাতাল। সবকিছু গুছিয়ে রেখে সোফায় বসল। শরীরটা আউলে গেছে। কদিনের হয়রানিতে যাচ্ছে তাই হাল। পরাগকে না মেরে যাওয়ার ইচ্ছে ছিল না পলাশের। তার কানে সবে এসেছে। পরাগ কি করেছে। খাওয়া পড়া দিয়ে পালন করে তার সহায়তায় ধ্বংসের মুখ দেখা, আবার তাকে জীবিত রেখে ফেরারি হওয়ার পলাশের সইছিল না। তবু এই অবস্থায় দেশের মাটি তার কাল। তাই কিছুদিন দেশের বাইরে থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে, পরে আবার ফেরাটাই বুদ্ধিমানের লক্ষণ। সব পরিকল্পনা পাক্কা তার। কিন্তু রূপকথা, সে বাগান বাড়িতে তখনও 10-12 বার কল করেছে, রূপকথা রিসিভ করেনি। পলাশের মাথায় আগুন জ্বলছিল। ইচ্ছে করছিল পরাগকে পরে মারলেও উচিত আগে বউটাকে অন্তত মেরে রেখে যাওয়া। ঘরের বউয়ের বিপদের সময়ে এমন জুচ্চুরি সওয়া যায় না। তখন রাত 12টা পার। ভাবাও যায় না আইনের বিচ্ছুগুলো এই অসময়ে হানা দিতে পারে। ওর যাত্রা শেষ রাতের দিকে। আজ বন্দর, আগামী রাতে বর্ডারের ওপার। কিন্তু তার আগেই বাড়ি ঘিরে পুলিশের সাইরেন বেজে উঠল। পলাশের বিশ্বাস হচ্ছিল না। সে ভাবল বেশি মাল খাওয়ার কারণে এমনটা হচ্ছে। ততক্ষণে লোহার গেটে তাণ্ডব শুরু হয়েছে। প্রাচীরের ওপারে কাচের টুকরো থাকায় প্রাচীর টপকানো যাচ্ছিল না। দারোয়ান ছুটে এলো। পলাশ ভাই, পুলিশ এসে ভাই। সামনে পেছনে চারিদিক খালি পুলিশ। বাড়ির পেছনে ছোট্ট ডোবা, তার ওপারে একটা আমবাগান। সেই আমবাগানে পলাশ জুয়ার আসর বসাতো মাঝে মধ্যেই। ওখানে রুদ্র ইয়াচিত পলাশের বাপকে মেরে দাফন করে রেখে গেছিল। হাতটা কবরের উপর ফুলের তোড়ার মতো বিছিয়ে রেখে গিয়েছিল। সেটা দেখে টের পেয়েছিল কবরে ওর বাপের দেহ শোয়ানো। পলাশের বাড়ির মূল ফটক ভেঙে কালো পোশাকের ফোর্স ঢুকলো ভেতরে। রাইফেল পিস্তল রেডি। পলাশ অনেকটা বেহেট তখন। টলমলে পায়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল। প্রাচীরের সাথে বাড়ির ব্যাক সাইডে আসার যে রাস্তাটা, সেটাও আটকানো। পেছনের দরজাটা না ভাঙা অবধি অন্তত সময় পাবে পলাশ। ছোট্ট পুলটা পেরিয়ে যাবার সময় উপরতলা থেকে আলো পড়ল ওর উপর। দ্রুত লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। পেছনের দরজা অবধি আসতে একটু ঘুরতে হবে ওদের। বাড়ির নকশা জটিল, কিন্তু ততক্ষণে বাহিনীর কয়েকজন সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেছে। সেখান থেকে গোটা বাড়ির বাইরে, আশপাশ ও প্রাচীরের ভেতরটা চোখের আয়ত্তে। পলাশ আটকা পড়ে গেল প্রায়। কম বেশি 10-15 জন বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। বাইরে আরও আছে। পলাশ ঝোপ থেকে বেরোতেই তাকে উদ্দেশ্য করে ফায়ার করা হবে, এতে সন্দেহ নেই। ক্রস ফায়ার জায়েজ হয়ে আছে ওর জন্য। ওর দলের গুলি করা লাগবে না, শুধু পুলিশের এক পাখি গুলি করে পলাশকে ঝাঁঝরা করেও ক্রস ফায়ারের নামে চালিয়ে দেবে। অথচ পলাশের বাহিনী কাছে কোলে ঘেঁষার সুযোগ পাচ্ছে না আপাতত। পলাশের নিষেধ আছে। পরিকল্পনা নম্বর 2 ওটা। পলাশ জানত না ঠিক কবে বা কখন, তবে এটা ঠিকই জানত দেশ ছাড়ার আগে একবার জীবন মরণ ঝুঁকি পাড়ি দিতে হবে। যেহেতু তার প্রতিদ্বন্দ্বিতা জয় হামজার সাথে, সুতরাং পরিকল্পনা নং 2-তে আছে যদি কোনোভাবে পলাশ গ্রেফতার হয়েও যায়। কারণ চট করে রাজান আজগরের ভাতিজা পলাশকে ক্রসে দেবে না আইনরক্ষা বাহিনী। তারা এতটা ন্যায়পরায়ণ হলে তো পলাশরা জন্মাতেই পারত না। তাই পলাশ যদি পাকে পড়ে যায়, সে কোনোভাবেই বাঁচাতে চাইবে না, বরং গ্রেফতার হতে চাইবে।
জয় হামজা যতদিন বাহিরে আছে তার জন্য কারাগারের চেয়ে নিরাপদ জায়গা নেই। আর বাংলাদেশের কারাগার হলো সবচেয়ে বড় কারবারের জায়গা। বিচারের পর পলাশের যদি ফাঁসির আদেশও আসে, তবু সে কারাগারে নিরাপদে সময় পাবে। সুতরাং তখন বাইরে থাকা দলের লোক, সরকার প্রধান অথবা বাহিনীর মূল হোতাদের মাঝে কারোর সঙ্গে রজাকেটিং টাইপ কিছু মিছিমিছি তামাশা খাড়া করে বিনিময়ে গোপনে পলাশের মুক্তি দাবি করবে। এতে পলাশ বরং আরও সহকারী কর্মকর্তাদের হেফাজতে কারামুক্তি ও আত্মগোপনের সুযোগ পাবে। এই পরিকল্পনাকে মাথায় রেখে পলাশ বসে রইল ঝোপের মাঝে। দোতলার জানালা দিয়ে দুজন কর্মকর্তা মেশিনগান তাক করে আছে, তবে গুলি চালাচ্ছে না। চালাতো সাধারণত। এরকম একটা সাংঘাতিক অপরাধী মবস্টার যদি হাতের মুঠোয় থাকে, তাকে গুলি করার মানেই হয় না জিজ্ঞাসাবাদ ও বিচার এবং আইনত শাস্তি এদের জন্য অবধারিত। প্রায় মিনিট পাঁচেক পরে পলাশ যখন দুহাত উঁচু করে আত্মসমর্পণ করে ঝোপ থেকে বেরিয়ে এসে বাগানের খোলা পুলের পাশে দাঁড়ালো, তখনই একদম গটগটিয়ে নেমে এলো কয়েক জোড়া পা। দ্রুত দৌড়ে এলো পলাশকে ধরতে। পলাশ হাসছে নির্লজ্জের মতো, সেই তার চিরায়ত প্যাচপ্যাচে হাসিতে জলজলের চোখ দুটো আরো ভয়ানকভাবে চলছে। ওকে এসে চারজন ঘিরে ধরলে পলাশ কেবল দুহাত বাড়িয়ে দেয় হাত করা পড়তে। তখনই বিকট আওয়াজে কানে তালা লেগে গেল। পলাশকে ঘিরে ধরা দুজন পুলিশ ধপ করে পড়ে গেল নিচে। সময় থেমে গেছে যেন, বোতা হয়ে গেছে কান সকলের। তীক্ষ্ণ স্নাইপারের ফায়ারিং সাউন্ডে। সাধারণত স্নাইপার ব্যবহার করা হয় চোরা খুনে, এমন পরিস্থিতিতে ক্রস ফায়ারিং প্রচলিত বেশি। তিনতলার ছাদের উপর যারা দাঁড়িয়েছিল তাদের মাঝে একজন শেষ, বাকি দুজন তার দিকে ছুটে যায়। গোটা বাহিনী লণ্ডভণ্ড হয়ে গেল তিন অফিসারের এমন আকস্মিক মৃত্যুতে। তাদের বসের নজরে ঠিকই পড়ল ফায়ারিং পাশের সেই এনজিওর বিল্ডিং থেকে হয়েছে, কিন্তু কোন জানালা বা ছাদ কিছুই বোঝা গেল না। বাকি দু তিনজন তখন পলাশকে সামলাতে এগিয়ে আসে। তখনই একাতারে পাঁচ ছয়টা আগুন লাগা কন্টেইনারের বোতল একযোগে ছুটে এলো প্রাচীরের ওপাশ থেকে। এমন আকস্মিক আততায়ী হামলায় গোলমাল বেঁধে গেল একটা। এরকম সশস্ত্র গোলাগুলি, সেটাও অদেখা কোনো আততায়ী দল অথবা কেউ। পাশে পলাশের হাসি অল্প দ্বিধান্বিত হয়ে উঠল। তার দল এমন করবে না বোধ হয়। তাহলে